ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে মাসুম রয়েছেন, আজকের গেস্ট রয়েছেন, যারা চমৎকার সব ঘটনা উপহার দিচ্ছেন আপনাদেরকে। আর যারা এখানে উপস্থিত থাকতে পারেননি কিন্তু ইমেইলের মাধ্যমে আমাদের সাথেই রয়েছেন, তেমনই একজন সুব্রত কুমার দাস। তিনি বয়রা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ময়মনসিংহ থেকে আমাদের ইমেলটি পাঠিয়েছেন। লিখেছেন, শীতের একটা ভৌতিক ও অদ্ভুত রাতের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম, সাথে এক গ্লাস ঠান্ডা খেজুরের রস থাকছে। কই দেখতে পাচ্ছি না ভাই। আপনি একটা কাজ করুন, 9840 নাম্বারে এখনই পাঠিয়ে দিন, সেন্ড করে দিন আমাদেরকে, আমরা ডেফিনেটলি তাহলে পেয়ে যাবো। আচ্ছা, যাই হোক, তিনি লিখেছেন যে আমি যে ঘটনাটা পাঠালাম তার প্রত্যক্ষদর্শী অবশ্য আমি না। আজ থেকে 26-27 বছর আগের ঘটনা। আমাদের বাড়ির সবার কাছে এটা যেন এখনো জীবন্ত। আমার দাদু, আমার বাবার বাবা ও আমার ছোট ভাই দুজনেই খুব সাহসী ছিলেন। রাতে নদীতে মাছ ধরা ছিল তাদের প্রচন্ড নেশা। আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে পুরাতন ব্রহ্মপুত্র নদ। চরাঞ্চল হাওয়ায় আধা কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি ছিল না। সেদিন ছিল অমাবস্যার ঘোর অন্ধকারের রাত। দাদু ও তার ভাই লণ্ঠন ও মাছ মারার কোঁচ নিয়ে প্রায় রাত 12:30টার দিকে বেরিয়ে পড়ল। তাদের মা নাকি সেদিন বারবার করে যেতে বারণ করেছিলেন, তবু তারা গেল। আধা কিলোমিটার নদী পার দিয়ে মাছ ধরতে ধরতে কুড়ের কাছাকাছি চলে আসলো তারা। কুর বলতে বোঝায় নদীর দুই উপশাখা একত্রিত হয়ে দুই উপশাখা একত্রিত হয়ে এক বড় শাখার সৃষ্টি করে, যেখানে যেখানে মানে 3 নদীর মধ্যবর্তী স্থান। আর ওই জায়গাটা এখনো খুব খারাপ। ওই কুড়ের মাছ দিয়ে এখনো নৌকা, স্টিমার, লঞ্চ স্বাভাবিকভাবে যেতে পারে না, যেন কোনো চুম্বকের আকর্ষণ করে নিচ থেকে। এখনো কোনো জেলে যদি ভুলবশত জাল ফেলে তার অর্ধেক অংশ পাওয়া যায় না। আজও ওই কালো জলের তলা পাওয়া যায়নি। তো যাই হোক, মাছ ধরতে ধরতে প্রায় 3:30টার দিকে তারা ওই কুড়ের সামনে এসে দেখতে পায় বিশাল, প্রায় 7-8 হাত লম্বা একটা বোয়াল মাছ। নদী পার হতে সেটা প্রায় 2.5 হাত নিচে জলের মাঝে স্থির হয়ে বসে আছে। তাদের মনে নাকি একটু ভয়ও লেগেছিল। মাছটা মারার প্রচন্ড নেশায় দাদু তার বাম হাতের লণ্ঠন উঁচিয়ে ডান হাতে শক্ত করে কুচ ধরল, আর তার ভাইও শক্ত করে একসাথে আঘাত করলো। কুচ দুইটা মাছের শরীর স্পর্শ করার আগে তারা স্পষ্ট দেখতে পেল সেই মাছটা আর নেই। কলা গাছের ভেলায় ভাসা সাদা মার্কিন কাপড়ে একটা লাশ। দেখেই তারা দৌড়ে উপরে উঠে আসলো এবং পেছনে কোনো একটা আওয়াজে ফিরে চাইতে দেখতে পেল যে লাশের মাথা থেকে গলা পর্যন্ত বিকৃত ভয়ঙ্কর মুখটা যেন নখে আঁচড়ানো। This track was downloaded from fusionbd.com. বোঝা যায় মৃত, কিন্তু চোখ দুটো যেন জল করে আকাশের দিকে চেয়ে আছে। তারা পেছনে না তাকিয়ে দুজন দুদিকে জোরে দৌড় দিল। দাদু প্রায় অর্ধচেতন অবস্থায় আমাদের উঠোনে এসে পড়েছিল। তখন ভোর হয়েছে। 3 ঘন্টা পর দাদু প্রথম যে কথাটা বলল সেটি হচ্ছে, আমার ভাই কোথায়? আমাদের বাড়ির কয়েকজন সারাদিন খোঁজার পর সেদিন তার ভাইকে পেল না। পরের দিন আবার খুঁজতে বের হলো। সকাল 10:30টার দিকে কুড়ের থেকে 15-20 হাত দূরে একটা মাঝারি গর্তে দেখতে পেল উপুর করা দাদু তার ভাইয়ের লাশটা, এবং লাশটার গায়ে নখের আঁচড়ের দাগ ও শরীর থেকে বেরিয়ে আসছে মাছের বিচ্ছিরি আঁশটে গন্ধ। দাদু দৌড়ে লাশটা জড়িয়ে ধরে মুখ ফেরাতে চিৎকার করে উঠল। সবাই দেখলো যে বিকৃতভাবে লাশটা দাদুর দিকে জল করে তাকিয়ে আছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, দাদু নাকি গতকাল কয়েকবার ওই জায়গায় তার ভাইকে খুঁজেছে। এই ছিল আমার ঘটনা। লাশটা স্নান করানোর সময় নাকি তার শরীর থেকে হলদে আঠালো পানি বের হয়েছিল। প্রায় এই ঘটনা আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। ছোটবেলা থেকে দেখতাম দাদু কিছুদিন পরপরই মাঝরাতে টুকরে কেঁদে ওঠে আমার ভাই বলে, এবং দাদু মারা গিয়েছে 6 মাস আগে। তার 15 দিন আগেও সে খুব কেঁদেছিল। রাসেল ভাই, এই সপ্তাহে আমার লেখা পড়লে কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ আমাদের এই ঘটনাটা পাঠানোর জন্য। আমরা পরবর্তীতে আরো একটা ঘটনায় যাব, তবে তারা কিছু SMS পড়তে চাই। আমাদেরকে আসিফ চিটাগং থেকে লিখেছেন, ভাই আমি একা শুনছি, আলো এবং রিপন আমার বাসায় চলে আসতে বলেন, ভূত এফএম শুনবো একসাথে। আমি চলে আসতে বললাম, তারা যদি চায় তাহলে অনেক মজা করে একসাথে শুনতে পারবেন। নিশাত লিখেছেন যে আমরা 4 জন রুমের লাইট অফ করে দিয়ে ভূত এফএম শুনছি। আনিস আমাদেরকে করাইল টিএনটি থেকে লিখেছেন তিনি লিখেছেন যে টিএনটি বস্তি গুলশান থেকে লিখেছেন, রাসেল ভাইয়া কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। এছাড়াও আলামিন এবং মাসুম, তারা 6 বন্ধু মিলে ভূত এফএম শুনছেন। মেহেদি ফ্রম মতিঝিল, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। এসকে রনি ফ্রম শনি রাখড়া, তিনি বলছেন, আমি পাভেল, সিয়াম, অমি, আরিফ, সুমন, জ্যোতি, তারপরে সুমা, মৌরি, আকাশ, প্রিন্স,
আচ্ছা কিপ্তিয়া সবাই মিলে একসাথে ভূত এফএম শুনছেন। শাহজাদ উত্তরা থেকে ভূত এফএম শুনছেন। আমাদের সাথে রয়েছেন রিয়াজ, নজরুল, তারেক, তারা 3 ভূত এফএম শুনছেন। আমাদের আরো অনেকে এসএমএস পাঠিয়েছেন, যারা এসএমএস পাঠাতে চান তাদেরকে নিয়মটি জানিয়ে দিই। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাব ঘটনায় আবারও। জি, আপনার নামটা বলেন। আমি আলিফ আবার হ্যাঁ। তো আমি যেটা লাস্ট ঘটনাটি বলেছিলাম সবাই তো শুনেছে ঠিকই, এটা ওইটা রিলেটেড একটি ঘটনা। আচ্ছা। তো চাচি মারা যাওয়ার 8 থেকে 9 মাস 7 থেকে 8 মাস পরে সম্ভবত আমাদের রোজা ছিল আর কি। আচ্ছা। তো রোজার সময় আমার চাচির কবর জিয়ারত করতে যাবে। তো উনি মারা যাওয়ার পরে চাচা প্রায় কবর জিয়ারত করতে যেত। দিনে ম্যাক্সিমাম টাইমে দিনেই যেত, কাজের ফাঁকে চলে যেত। তো ওই দিন কেন জানি সে সেহরির আগে ডিসিশন নেয় যে আমি আমার ছোট ছেলেকে নিয়ে কবরের স্থানে কবর জিয়ারত করতে যাবো। তো আমরা সবাই জানি যে আজিমপুর কবরস্থানে রাত 12টার পর কবর দেওয়া যায় না, বা ওখানে ভিজিটররা ঢুকতে পারে না। আচ্ছা। তো সে কিভাবে জানি চান্স পেয়ে যায়, কারণ সেহরির সময় হুজুরা সম্ভবত বিজি ছিল সেহরি নিয়ে, সেহরি করবে বলে কোন রকম ভাবে একটা দরজা খোলা ছিল, সে ঢুকে যায় কবরস্থানে, কবর জিয়ারত করতে চলে যায়। তো আমার চাচির কবরটা ছিল বিডিআর গেট থেকে একটু আগে, এবং এটা ইস্ট সাইডে আজিমপুর কলোনির সাথে। আচ্ছা। একদমই সাথে, দেয়ালটার একদম কর্নার। ওকে। তো সে হেঁটে হেঁটে একটা জায়গা আছে, আমরা সবাই জানি যারা কবর দিতে গেছি। তো এটা আপনার একটা জানাজার স্থান আছে, যদি কোনো লাস্ট জানাজা দেওয়া না হয় তাহলে ওইখানে জানাজা দেয়। আচ্ছা। তো ওইটা ক্রস করার পরে একটা প্রচন্ড ঝড় আসলো, ঝড়টা বাতাস দিয়ে প্রচন্ড ঝড় আসলো, এবং আকাশ প্রায় মেঘলা। আচ্ছা। তো বাতাস প্রায় ধুলা বালি উঠছে। তো আমার চাচাকে বাতাসটা ঠেলে সামনে নিয়ে যাচ্ছে, সে যাচ্ছিল সামনে, বাতাসটা পিছন থেকে মানে বাতাস দিয়েই ধাক্কা দিচ্ছে আর কি, আচ্ছা। যে সামনে যাচ্ছে। তো হঠাৎ করে তার চোখ পড়লো, সাথে ছিল আমার চাচাতো ভাই। হঠাৎ করে তার চোখ পড়লো একটা মানুষ কাপড়ের শাড়ি পরে, একটা মহিলা মানুষ মাথার মুখের মধ্যে হাত দিয়ে কাঁদছে, প্রচন্ড কাঁদছে। আচ্ছা। এবং সেটা ওভারলুক করে সামনে এগিয়ে যায়, কিন্তু তার ছেলে আগাতে চায় না, মানে আমার চাচাতো ভাই, সে আগাতে চায়। হাতটা মুখ দিয়ে হাত দিয়ে মুখ ঢাকা ছিল, সে কাঁদছে, প্রচন্ড জোরে জোরে কাঁদছে। এবং এক কাতারে দাঁড়ালে অন্য কাতার কিন্তু ভালোই দূরে, বেশ দূরে, অনেক দূরে হওয়ার কথা। তো ওখান থেকে সাউন্ডটা পাওয়া যাচ্ছে। সে ওভারলুক করে সামনে আগাতে থাকলো, যে এত দূর কষ্ট করে চলে আসি, আমি কবরটা জিয়ারত করেই যাই। আচ্ছা। তো চাচাতো ভাই, প্রচন্ড ঝড়, তাও সে সামনে এগিয়ে যায়। তো এগিয়ে যাওয়ার সময় ওকে আর টানতে পারে না, বাবা আমি যাবো না সামনে, আমার খুব ভয় লাগতেছে। কেন? আমি এরকম ভাবে একজন মানুষকে কাঁদতে দেখলাম। ও মানে দুজনেই মানে। আচ্ছা। ওইখানে একটা মানুষও ছিল না, খালি ওইটাই ছিল, সে যেটা দেখতে পেয়েছে আর কি। আমাকে তো বলেছে ঘটনাটা, সে দেখতে পেয়েছে। আচ্ছা। তো সে সামনে যায়, ওকে জোর করেই সামনে নিয়ে যায়, কিন্তু ওই বাতাসের কারণে উনি আর যেতে পারছিল না সামনে। উনি যখন ব্যাক করে, যে না মন মানিয়ে ফেলেছে যে আমি চলে যাবো এখন, যখন ব্যাক নিজে ঘুরে যায়, ঘুরে ডান সাইডে, যে সাইডটা আপনার আজিমপুর ওই পাশে, যে ওয়েস্ট সাইডে, তার ডান সাইডে তখন ওয়েস্ট সাইড পড়ে। অনেকগুলো মানুষ কাতারের মধ্যে খালি পায়ে হাঁটছে, কারো হাতে ছিল তসবি, কেউ মাথায় কেউ হাঁটছে, মাথা উঁচু করে হাঁটছে, কেউ মাথা নিচু করে হাঁটছে, এবং প্রতিটা কাতারে রাস্তা লোন আবার দাঁড়িয়ে যাচ্ছে, প্রতি কাতারে একজন পাশাপাশি কেটে কেটে যাচ্ছে প্রতি কাতারে, এবং কর্নারে কবরের উপর দিয়েও কেউ হেঁটে হেঁটে যাচ্ছে। এইটা দেখার পরে ওনার আর ওই জায়গায় মন বসে না, উনি পুরো স্টান্ড হয়ে দাঁড়িয়ে যায়, উনি আগাতে পারছে না, উনি কি করবে উনি চিন্তা করতে পারছিল না। বুড়ো বয়স হয়ে গেছে 55 অ্যাবাভ। তো সে আল্লাহওয়ালি মানুষ, তারপরে সে ভয় পেয়ে গেল যে আমি এটা কি দেখতেছি, আমি কবরস্থানে এসে আমি কি দেখতেছি, কবরস্থান মোস্ট পবিত্র প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু আমি এটা কি দেখতেছি, আমি এরকম দেখতেছি কেন, এত মানুষ দেখতেছি কেন, আমি এখানে একটু আগে একটু মানুষ ছিল না, আমি যখন দেখি একজন মানুষ, কিন্তু ঘুরে দেখলে ওই মানুষটা নাই, আর যে মুখে কাপড় দিয়ে মুখে হাত দিয়ে কাঁদছিল সে নাই। ওর ছোট ছেলে আমার চাচাতো ভাইটা কাঁদছিল, ওইটা ও দেখতে পায়, সব সিন দেখতে পায়। দুইজন একসাথে দেখছে, দুইজন একসাথেই দেখছে, অদ্ভুত একটা ব্যাপার। তো চাচা আর নড়তে পারছে না, সামনে আগাতে পারছে না, কিছুই আগাতে পারছে না, সে স্টেপ দিতেই পারছে না। তখনও তার থেকে ওই কবরস্থানের জানাজার স্থানটা একটু দূরেই। তখন সে দূর থেকে দেখলো একজন লোক দৌড়ে আসছে, ছিল একটা হুজুর। আচ্ছা। ওইখানকার একজন হুজুর, যে নর্মালি কবর জিয়ারত করতে এসে 2-8 কালাম পড়ে লোকদের সাথে, এসে তাকে নিয়ে যায়। সে দৌড়ে এসে, আপনি এখানে কি করেন? এখানে তো আমরা রাত 12টার পর কোনো ভিজিটর ঢুকতে দিই না, আপনি কেন আসছেন? আপনাকে তো এখানে, আপনি কিভাবে ঢুকলেন এখানে? আমি তো গেট খোলা পাইছি, ভাই আমাকে বাঁচান। সে খুবই অসহায় বললো যে আমাদের বাঁচান। এটা বলতে বলতে সে পড়ে গেল, সে আর হাঁটতে পারতেছে না। তো ওই হুজুর তাকে কষ্ট করে ধরে নিয়ে, আমরা যা সবাই জানি যে কবরস্থানে ঢোকার পর 2তলা একটা বিল্ডিং আছে যেখানে হুজুরা থাকে, তো তাকে নিয়ে সে রুমে নিয়ে যায়, পানি খাওয়ায়, তাকে নর্মাল কন্ডিশনে নিয়ে আসে, এবং নিয়ে আসার পর বলে আপনি আর কখনো আজিমপুর কবরস্থানে রাত 12টার পরে আসবেন না, কাউকে নিয়ে আসবেন না, একাও আসবেন না, কাউকে নিয়েও আসবেন না, কারণ 1টার পর 12টার পরে আমরাও প্রায় অনেক সাউন্ড শুনি, কিন্তু আমরা এটা ওভারলুক করে যাই।
আমাদের দেখেন একটা জানালা খোলা না, আমরা কোনো জানালা খোলা রাখি না এখানকার, আমরা জানালা বন্ধ করে ঘুমাই যাই। তো এখন সেই সময় আপনি চান্স পেয়েছেন, ঢুকে গেছেন, আপনার এটা কখনোই করবেন না। এরপর থেকে আমার চাচা একটু মানে কবরস্থানটা জিয়ারত করা আস্তে আস্তে কমিয়ে দেয়, কারণ সে এরপর থেকে কবরস্থানে খুব কম যেত, মানে যেতই না বলতে গেলে। তার ভয়ের কারণে সে এখনো পর্যন্ত প্রচন্ড ভয় আছে যে কবরস্থানে যাবে। সে নাকি এখনো প্রায় মানে স্বপ্নের মধ্যে হোক নর্মালি মানে ওই মানুষের হাঁটার সাউন্ড গুলা পায়, এবং যে যখন সে দেখে মানুষগুলো হাঁটছে কারো পায়ে কোনো স্যান্ডেল ছিল না, সবাই ছিল খালি পায়ে এবং সবার পরনে ছিল কাফনের কাপড়। আচ্ছা, সো এরকম মানে একটা খুবই মানে আমি অদ্ভুত এটা একটা ঘটনা, মানে রাসেল ভাই আমি বলছি আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে। খুবই স্বাভাবিক, আমি এটা আমার খুবই কাছে স্বাভাবিক। 3-4 দিন এবং আগে আপনি তো শুনে আসি। নিশ্চয়ই যিনি এক্সপেরিয়েন্স করেছেন সরাসরি ওনার তো তার কাছ অবস্থা থেকে আরো শুনেছেন, খারাপ। তিনি যেভাবে বলেছেন আরো বর্ণনাগুলো অন্যরকম ছিল, আরো অনেক অনেক ভয় লাগার কথা। সেটাই মানে খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা, ইন্টারেস্টিং বলছি আসলে ব্যাপারটা, যার মানে যিনি না সে দেখেছে এরকম experience কবরের করেছেন, উপর তার দিয়ে জন্য মানুষ অনেক হেঁটে ভয়ের। যাচ্ছে, হ্যাঁ, কবরের উপর সেটাই। দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ। সেটাই মানে এটা খুবই ভয়ের হওয়ার কথা। এবং আমি জানি না যে আমার সামনে যদি এরকম কোনো ঘটনা ঘটতো তাহলে আমি কি করতে পারতাম। সো তারপরে খুবই স্বাভাবিক যে উনি একদম হাঁটতেই পারছিল না, উনি সেন্সলেস হয়নি, বাট উনি হাঁটতে পারছে না, ওনার সারা মানে হাত পা কোনো কিছুই চলছিল না। ওই হুজুরের হেল্প না থাকলে সে ওখানেই হয়তো বা পড়ে থাকতো বা বসে থাকতো, কিছু একটা করতো আর কি। ওনার যে কোনো ধরনের অ্যাটাক হয় না, এটাই হ্যাঁ, ওরকম সে নড়তেই পারছে না, একদম তার হাত লিমস গুলা মুভ করছিল না, Right, হাত পা ঠান্ডা right. হয়ে গেছে। সো যাই হোক, আমরা আরো কিছু এসএমএস দেখতে পাচ্ছি। আমাদের আরিফ MM কলেজ যশোর থেকে এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন রোমান সুপি, আমাদেরকে ঢাকা থেকে এসএমএস করেছেন, ভয় লাগছে আমাদেরকে। এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি যে আমাদেরকে আবজিৎ, আচ্ছা আমাদেরকে ঘোষের বাপ এসএমএস করেছেন ওল্ড ঢাকা থেকে, আমাদেরকে এসএমএস করেছেন ভাইয়া আমার নাম খোরশেদ। এছাড়াও আমাদেরকে আবরার এসএমএস করেছেন আমাদেরকে অনেকগুলি। রনি চিটাগং থেকে যে ভাইয়া আর কত এসএমএস দিলে পড়বে আমি, আচ্ছা, এবং তিনি বলছেন যে তিনি আমাদের ভূত এফএম শুনছেন। আচ্ছা, আপনাকে আর এসএমএস দিতে হবে না, আমি এসএমএসটা পড়ে ফেলেছি, থ্যাংক ইউ আমাদেরকে এসএমএস পাঠানোর জন্য। রোমান আমাদের এসএমএস করেছেন। এনিওয়েজ, আমরা আবার একবার জানিয়ে দিই আমাদের এসএমএস করার নিয়মটা হচ্ছে bhuthfm@radiofurti.fm। এটাতে আপনারা ইমেল করবেন, আর এসএমএস করতে হলে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর সেই সাথে আমি বলি, আরো একবার বলতে চাই, সেটা হচ্ছে যদি আমাদের এই শোটা আজকে আনফরচুনেটলি কেউ মিস করেন, আমি জানি যে অনেকেই অনেক আশা করে, অনেক কষ্ট করে, অনেক সময় বের করে, কালকের কথা চিন্তা না করে আমাদের সাথে আছেন, তারপরে যদি কেউ জাস্ট ইন কেস মিস করে ফেলেন, তাহলেও হতাশ হবার কিছুই নেই। আপনি এয়ারটেল রেডিও সাহায্য নিতে পারেন। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040 এবং সিলেক্ট করুন চ্যানেল 22, আর আপনি তারপরে দেখবেন যে একের পর এক এপিসোডের অপশনগুলো আপনি পেয়ে যাচ্ছেন, এবং আপনি আপনার পছন্দের এপিসোডটি বেছে নিন সেখান থেকে। And now listeners can get the Booth FM tune as their caller tunes, my tunes from Airtel. Booth FM tune code is 92125, and you can activate it by sending SMS to the CT space 92125 এবং সেন্ড করুন এটা 3123 নম্বরে। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমরা আমাদের আরো একজন আছেন যিনি আমাকে আসলে অনেকবার গত সপ্তাহে বারবার করে বলছিলেন, এই সবাই তিনি এসেছিলেন গত সপ্তাহে, এবং ইনফ্যাক্ট এই সপ্তাহে এসেছেন, এবং তিনি অনেক কষ্ট করে, অনেক স্টাডি করে নাকি মানে কিছু প্রমাণ পেয়েছেন যে আসলে FM haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছে রাসেল, আমার সাথে আছে মাসুম, এবং শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আমি জানি যে আজকে অনেক আয়োজনের পরেও, অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে ভূত এফএম মিস করতে পারেন। তাদের জন্য সুখবরটি হচ্ছে আপনারা আবারও এই এপিসোডটা শুনতে পারেন। আর সেই জন্য যেটা করতে হবে, আপনাকে এয়ারটেল রেডিওর সাহায্য নিতে হবে। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040 এবং সিলেক্ট করুন চ্যানেল 22 ফ্রম এনি এয়ারটেল কানেকশন, এবং আপনি দেখবেন যে তারপরে এপিসোডের অপশনগুলো চলে আসছে, যেটা পছন্দ হয়, যেটা শুনতে চান বা যেটা মিস করেছেন সেই এপিসোডটা শুনতে পারেন। And now listeners can get the Booth FM tune as their caller tunes, my tunes from Airtel. Booth FM tune code is 92125. You can activate it by sending SMS, and সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা SMS করতে হবে আপনার এয়ারটেল নাম্বার থেকে, লিখে ফেলুন CT স্পেস 92125 92125। এই
নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটাই হচ্ছে টিউনের কোড এবং এটা পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। আর প্রতিদিনের মতো আজকেও দেখতে পাচ্ছি যে অনেক এসএমএস আগে থেকে এসে বসে আছে। আমি চাই যে আমরা শুরু করার পরে এসএমএস গুলো আসুক, তাহলে আরো বেশি ভালো হয়। অনেকে আগে থেকে লিখছেন যে অনেক ভয় পাচ্ছেন। না, আমরা সঠিক তথ্য চাই আপনাদের কাছ থেকে, যে আসলে যেমন লাগে শো তেমনই বলবেন। ভূত এফএম কেমন লাগছে সেটাই বলবেন। শুরু হওয়ার আগে কিভাবে বুঝলেন যে ভালো লাগছে। আর শুরুতেই বলে দিই যে আমাদের এসএমএস করার যে নিয়মটি, আপনার এয়ারটেল নাম্বার থেকে অথবা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের এসএমএস করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এছাড়াও আপনি আমাদের ইমেইল করতে পারেন, অবশ্যই সেটা যদি আপনাদের বড় কোনো ঘটনা থাকে, যে ঘটনাটা আপনার আগামী সপ্তাহে চান এই স্টুডিওতে এসে নিজে শেয়ার করতে বা চান যে আমি পড়ে শোনাই, তাহলে আমাকে অবশ্যই ইমেল করুন। ইমেল করতে হবে আপনাকে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ, and the email address is bhootfm@radiofurti.fm, which is BHOOTFM@radioforti.fm। এই হচ্ছে অবস্থা। আমি দেখতে পাচ্ছি অনেক এসএমএস রয়েছে এবং আমি ইনশাল্লাহ আপনাদের এসএমএস গুলো একটা পড়বো, এবং আমি জানি যে এসএমএস পড়লে আপনারা খুশি হন, না পড়লে অনেক কষ্ট পান। আমি বুঝি, সবাই বুঝে, মাসুম বুঝে না। তো আমি এখন সরাসরি ঘটনায় চলে যাই। আপনাদের পাঠানো ঘটনা দিয়েই শুরু করছি। আমাকে এসএমএসটি পাঠিয়েছেন আবু তোহা মোহাম্মদ তামাম। এটা কি তামিম হবে কিনা আমি ঠিক জানি না। তিনি একজন পেশায় একজন ছাত্র, মিরপুর 1-এ তিনি থাকেন, এবং তিনি বলছেন যে আমার এই ঘটনাটি 2004 সালের, তখন আমি সবেমাত্র ক্লাস 9-এ। ঘটনাটি আমরা যে বাসায় ভাড়া থাকতাম সে বাসাকে কেন্দ্র করে। বাসাটি মিরপুর বাংলা কলেজের পাশে কোনো এক এলাকায় অবস্থিত। গোপনীয়তা রক্ষার জন্য বাসার নাম উল্লেখ করলাম না। 3 তলা বাসাটি, 3য় তলায় বাড়ির কেয়ারটেকার এবং 2য় ও নিচ তলায় ভাড়াটিয়া থাকতো। বাসাটির পরিবেশ খুব সুন্দর ছিল এবং বাসাটি অত্যন্ত সুন্দর পরিকল্পনা মাফিক তৈরি করা হয়, কারণ এই বাসাতে বাড়িওয়ালাদের থাকার কথা ছিল, কিন্তু বাড়িওয়ালি মারা যাবার পর তারা সপরিবারে আমেরিকা চলে যায়। 2001 সালে নিচতলা ভাড়া নেই আমরা। প্রথম 2 বছর কোনো সমস্যা হয়নি, কিন্তু 3য় বছর থেকে সমস্যা শুরু হতে থাকে। বাসার পশ্চিম পাশে একটি অগভীর জলাশয় ছিল এবং জায়গাটি ফাঁকা ছিল, কেউ সেখানে যেত না। আমি একদিন গভীর রাতে হঠাৎ ছোট বাচ্চার কান্নার শব্দ শুনতে পাই। শব্দটি সেই জলাশয়ের দিক থেকে আসছিল। প্রথমে আমি এটাকে তেমন আমলে দেই নাই, কিন্তু সেই থেকে প্রতিদিন বিভিন্ন ধরনের শব্দ শুনতে লাগলাম, যেমন কুকুরের কান্নার শব্দ, বিড়ালের কান্নার শব্দ। আমার পরিবারের সবাইও সেই শব্দ শুনতে পেত, কিন্তু শব্দের কোনো উৎস খুঁজে পাওয়া যেত না। আজব ব্যাপার হচ্ছে, শব্দগুলো শুধু আমার পরিবারের সবাই শুনতে পেত, অন্য ওপরতলা বা অন্য বাড়ির কেউ পেত না। বাড়িতে মোট 5টি রুম ছিল, সবগুলো আমরা ব্যবহার করতাম না। একটি রুম খালি ছিল। তো এবার আমি গভীর রাতে একবার সেই রুম থেকে মানুষের কথা বলার ফিস ফিস শব্দ শুনতে পেলাম। আমি হতবাক হয়ে গেলাম, কিন্তু এসবকে তেমন গুরুত্ব দেইনি। এবার শব্দ আসা শুরু করলো আমাদের লিভিং রুমের সাথে টয়লেট থেকে। সেখানে কান্নার শব্দ, কিন্তু টয়লেট ছিল ফাঁকা। এরপর টয়লেটের লাইট কেটে গেল। নতুন লাইট লাগানোর 3 দিনের মাথায় আবার লাইট কেটে যায়। এভাবে 1 মাসে 10টি লাইট পরিবর্তন করা হয়। ইলেকট্রিশিয়ানকে ডেকে আনার পরও সে লাইনে কোনো সমস্যায় খুঁজে পায়নি। তারপর থেকে টয়লেটটিতে আমরা লাইট লাগানো বন্ধ করে দেই। আমার মা বরাবরই অত্যন্ত সাহসী ও পরহেজগার। তিনি প্রচুর আমল ও ইবাদত করতেন। তো এসব ঘটনা প্রত্যক্ষ করার পরও তিনি ভয় পেতেন না। তো আমার মা পাশের বাড়ি এক পুরাতন ভাড়াটিয়ার কাছে জানতে পারেন যে আমাদের বাসার যে টয়লেটটিতে সমস্যা হচ্ছিল, সেই টয়লেটটি বেশ কয়েক বছর আগে একটি কাজের মেয়ে আত্মহত্যা করে, যেটি আমরা আগে জানতাম না। পরে কেয়ারটেকার ক্ষমা প্রার্থনা পূর্বক সে আমাদেরকে কথাটি জানায় এবং সে স্বীকার করে। কিন্তু সমস্যার এখানেই শেষ নয়। এসব জানার পরেও আমাদের বাসাটি ছাড়ার কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, কারণ আমার মা জানতে চেয়েছিলেন বাসাটির আসল সমস্যা কোথায়। এবার সমস্যা হলো আমার মায়ের বেডরুম সংলগ্ন টয়লেটে। সমস্যাটি হলো টয়লেটে কোনো পানির কল ধরলে ইলেকট্রিক শক খাওয়ার মতো অনুভূতি হতে লাগলো, যার কোনো ব্যাখ্যা আমাদের কাছে ছিল না। এই সমস্যার কিছুদিন পর আমার জন্মদিনের আগের দিন বিকেলে আমরা খাটে শুয়েছিলাম। হঠাৎ ঘুমের মধ্যে আমি স্বপ্নে ওই খাটেই আমাকে বসা দেখলাম এবং 7-8 বছর বয়সী ছোট ছেলে দরজা দিয়ে আমার রুমে প্রবেশ করে আমার খাটের কাছে এসে দাঁড়ায়। ছেলেটির গায়ের রং ছিল কুচকুচে কালো। আমি ভয় পেয়ে গেলাম তাকে দেখে। সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তুই, তোর মা এবং পরিবারের সবাই এখান থেকে চলে যায়, না হলে একটা বড় ক্ষতি হয়ে যাবে। কথাটি বলার পরপরই সে অদৃশ্য হয়ে গেল, আর আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। আমার কাছে ব্যাপারটি স্বপ্ন মনে হলো না, মনে হলো সত্যিই ছেলেটি এখানে এসেছিল। তো আমি মাকে গিয়ে সব বললাম। তিনি আমাকে অভয় দিলেন। ঘটনার পরের দিন আমার জন্মদিন ছিল।
তো আগের দিন বিকেলে ঠিক সেই সময়ে আমি যে সময় ছেলেটিকে স্বপ্নে দেখেছি, ঠিক সেই সময়ে আমার মা ফ্লোরে পা পিছলে পড়ে যায় এবং তার কোমরের হাড়ে ফ্র্যাকচার হয়ে যায়। প্রায় 4 মাস পর্যন্ত তিনি বিছানায় শুয়েছিলেন। এরপর আমি মাকে বাসা পরিবর্তনের কথা বলি, কিন্তু আমার মা তখনও বাসা ছাড়তে চাচ্ছিলেন না। এর কিছুদিন পর আমাদের বাসায় এবং ওপরতলায় এক ভয়াবহ ডাকাতি সংঘটিত হয়। যদিও ডাকাতেরা আমাদের বাসা থেকে তেমন মূল্যবান কিছু পায়নি, কিন্তু আজব ব্যাপার হচ্ছে ডাকাতরা যাবার সময় আমাকে এবং মাকে এই বাসা ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করে। তারা বলে যে এখানে আপনারা থাকতে পারবেন না, সবাই শেষ হয়ে যাবেন। কিন্তু কেন শেষ হয়ে যাব তার ব্যাখ্যা তারা দিতে পারেনি। শুধু বলেছে এই বাসায় সমস্যা আছে। আর এই সতর্ক বার্তা শুধু আমাদের জন্যই কেন তা বুঝতে পারলাম না। তো এই ঘটনার পর আমরা বাসা পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করি। বাসা ছেড়ে যাওয়ার 2 দিন আগে আমার মা মেডিটেশনরত অবস্থায় এক ভয়াবহ দৃশ্য দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন যে তার বেডরুমের এক পাশে অনেক গভীর গর্ত এবং সেই গর্তের মধ্যে দিয়ে পাশাপাশি শোয়া অবস্থায় 2টি পাথরের কালী মূর্তি শুয়ে আছে। মূর্তিগুলো দেখতে 100 বছরের পুরনো মনে হয়। তারপরও আমরা নতুন বাসায় চলে আসি এবং বাসাটি ছেড়ে দিই। আমার মা আমাকে তিনি যা দেখেছেন বললেন। এই বিষয় নিয়ে আমি অথবা আমার মা আর কেউ কারোর সাথে কোনো ব্যাপারে এই ব্যাপারগুলোতে নিয়ে শেয়ার করিনি। এই ছিল ঘটনাটি সম্পূর্ণ সত্যি এবং আমার ও আমার পরিবারের জীবনের সাথে ঘটে যাওয়া এখানে বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ শ্রোতার উপর নির্ভর করে। আমার নাম সুব্রত কুমার দা। আচ্ছা, আরেকটা ঘটনা চলে গেছিলাম আমি। এই ছিল ঘটনা এবং এই ঘটনাটি আরো একবার বলি। পাঠিয়েছেন আমাদেরকে আবু তোহা মোহাম্মদ তামাম, ছাত্র তিনি, এবং মিরপুর 1-এ তার বাসা, ঢাকায় তিনি বাস করছেন। এই ছিল ঘটনা। এর মধ্যে দেখতে পাচ্ছি যে আপনাদের অসংখ্য SMS চলে এসেছে। আমাকে দীপ্ত লিখেছেন যে ভাইয়া নতুন তিনি আমাদের সাথে জয়েন করেছেন। এছাড়াও আমাদের সাথে জয়েন করেছেন বাঁধন ফ্রম চিটাগং, এবং আজ তিনি তার ছোট ছেলে অন্তরকে নিয়ে, অন্তর একা একা শুনছে আমার। তিনি বলছেন যে তার হাজবেন্ড বাসায় নেই এবং তার খুবই ভয় করছে। আচ্ছা, এছাড়াও মিস্টার মোহাম্মদ তুফান আমাদের কুমিল্লা থেকে লিখেছেন যে ভাইয়া আমি নতুন, আমাদের সাথে তিনিও জয়েন করলেন। এছাড়াও চিটাগং থেকে দীপু বলেছেন প্লিজ ভাইয়া আজকে আমার SMS-টা পড়ো। আমি পড়ে ফেললাম আপনার SMS। আমাকে পিয়াস SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে। এছাড়াও আমাকে সবুর খান SMS করেছেন। এছাড়াও আমাকে SMS করেছেন, দেখতে পাচ্ছি এখানে সোহান, তিনি রেগুলার আমাদের সাথে থাকেন এবং রেগুলার আমাদের সাথে শোনেন, সেটা জানিয়েছেন। আশিক, পপি, প্রিয়া, প্রীতু এবং আমাদেরকে গৌরীপুর থেকে তারা SMS করেছেন এবং তারা বলেছেন যে তারা ভূত FM অনেক পছন্দ করেন। ফারুক আমাদের SMS করেছেন, লিখেছেন আমি 1 মাস পর ভূত FM শুনছি। মানিক আমাদের SMS করেছেন আমাদেরকে, নামটা লেখেনি, শুরুতেই বলেছেন ডিয়ার রাসেল। আমি জানি না যে আপনার নামটা কি, শুরুতে নামটা লিখবেন তাহলে খুব সুবিধা হয়। দেলোয়ার নর্দার্ন ইউনিভার্সিটি খুলনা থেকে লিখেছেন এবং তিনি এবং তার রুমমেট একসাথে ছাদের উপরে বসে ভূত FM শুনছেন। এই শীতের রাতে অনেক কষ্ট হচ্ছে, আপনারা নিচে চলে যান কারণ অসুখ করবে এখন ছাদে থাকলে। রনি আমাদের ময়মনসিং থেকে লিখেছেন যে আজকের ঘটনাগুলো তার ভালো লাগছে, কিন্তু ঘটনাগুলো বলাটা ঠিক হচ্ছে না, মাত্র একটা ঘটনা বলা হয়েছে। রিফাত তিনি কক্সবাজারের বিচে বসে আছেন এবং ভূত FM শুনছেন এবং তিনি লিখেছেন অসম এনভায়রনমেন্ট, রাইট, শোনাটা আপনি অনেক মজা করে শুনছেন বুঝতে পারছি। সাগর আমাদের SMS করেছেন, ভূত FM শুনছেন। মুনমুন শান্তিনগর থেকে লিখেছেন যে সামটাইমস আই থিঙ্ক, যে তিনি কখনো সময় তার মনে হয় যে ঘটনাগুলো হয়তো সত্যি নয়। হু নোস, আমি ঠিক জানি না। আপনারাই ঘটনা পাঠান, সুতরাং আপনারা যদি সত্যি ঘটনা পাঠান তাহলে ডেফিনেটলি সেগুলো সত্যি। ব্র্যান্ড বস আমাদের লিখেছেন, জাহিদুল আমাদের SMS করেছেন, আনিকা কবির আমাদের SMS করেছেন, জিকু আমাদের SMS করেছেন, আর অনেক SMS করেছেন। আমরা ঘটনায় চলে যাব, তবে তার আগে কোনো ব্রেক নিয়ে আমাদের দরকার আছে। এখন আমরা ঘটনায় যাবো, একটা ছোট্ট ব্রেক নিয়ে আসছি এবং ফিরে আসছি একটু পরেই। যাওয়ার আগে জানিয়ে দিই যে আপনারা যারা SMS করতে চান তারা এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের SMS করুন। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm। Stay tuned to Radio Furti and don't stop the Furti. Bhut FM, haunted by Airtel. শুনছেন ভূত FM হন্টেড বাই এয়ারটেল। সাথে আছি রাসেল এবং আমার সাথে মাসুম রয়েছে। আমরা একটু আগে একটা ঘটনা পড়েছি, বেশ কিছু SMS পড়েছি। এখন সরাসরি আমাদের গেস্টের কাছে চলে যাবো এন্ড আমাদের সাথে আজকে জয়েন করেছে, আপনার নামটা বলুন। লিসেনার্স, আমি আলিফ, পাইওনিয়ার ডেন্টাল কলেজে পড়ছি, ফাইনাল ইয়ার স্টুডেন্ট। সবার আগে জানাতে চাচ্ছি যে পাইওনিয়ারের যত সব স্টুডেন্ট আছে যারা এই প্রোগ্রামটি শুনছে এত রাতে, তাদের সবাইকে ধন্যবাদ, ইনক্লুডিং মাই টিচার্স, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস। তাছাড়া স্পেশাল থ্যাঙ্কস টু সেজুতি, আনিকা এবং আকিব, তারা সবাই আমাকে ইন্সপায়ার করেছে এখানে
গল্প বলার জন্য, মানে স্টোরিটা বলার জন্য। ঘটনা আমার পক্ষ থেকেও সবাইকে সবার জন্য অনেক শুভেচ্ছা থাকবে। থ্যাংক ইউ রাসেল ভাই। সবার আগে আমি ঘটনাটি বলতে যাচ্ছি এখন। এটা হচ্ছে 2004 সালের ঘটনা। হুম। এটা হচ্ছে 20 জানুয়ারি। আমার বড় চাচি ওই দিন মারা যান আর কি। তো মারা যাওয়ার 3 মাস আগে উনি একটা অ্যাক্সিডেন্ট হয় ওনার সাথে একটা রাইফেল স্কোয়ারের সামনে। তো ওই অ্যাক্সিডেন্ট ওনার ডান হাতটা ভেঙে যায়। আচ্ছা। ডান হাতটা ভেঙে যাওয়ার কারণে ওনার একটা এক্সটার্নাল ফিক্সেশন লাগিয়ে দেয় ডক্টররা, ডান হাতে একটা লাগিয়ে দেয়। তো এখন আসল মূল ঘটনায় চলে যাচ্ছি। ওই যেদিন মারা যান সেদিন আমি সারাদিনই বিজি ছিলাম কাজে। তো সন্ধ্যার দিকে দাফন শেষ করি। সন্ধ্যা 7টার পরে বাসায় আসার পর পুরো বাসাটাই থমথমে একটা পরিবেশ বিরাজ করে। নর্মাল একটা মানুষ মারা গেলে যেরকম স্বাভাবিক। পরিবেশ বিরাজ করে সেরকমই বিরাজ করছিল আর কি। কিন্তু ওইটার সাথে একটা আলাদা একটা অস্বস্তিকর ফিলিংস আমাদের ফ্যামিলির সবারই মানে হতে থাকে আর কি। পুরো বাসাটা একটা ঠান্ডা, মানে গরম পড়ে গেছিল তখন জানুয়ারি মাসের। আপনার জানালার বাইরে একবার পর্দাটা সরিয়ে দেখতে পারেন যে এরকম কোনো ইমেজ দেখতে পান কিনা, বা ভালো হয় কিন্তু একবার তাকে চেক করে নিলেন যে এরকম কোনো কিছু আছে কিনা বা কোনো ইমেজ চারপাশে আছে কিনা। আসলে সত্যি কথা বলতে কি যে হঠাৎ সবচেয়ে বেশি ভয় পাবেন যদি হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং সেই সময় দেখেন যে ঘরের মধ্যে এরকম একটা ইমেজ। এনিওয়েজ, আমার কাছে বেশ কিছু এসএমএস রয়েছে, আমি সেই এসএমএস গুলো পড়ে ফেলতে চাই। আমাকে জয় লিখেছেন, এসএমএস করেছেন এবং তিনি বলছেন আমার একটি ঘটনা আছে। আমার একটি এসএমএস ও পড়া হয় না। আপনার ঘটনাটি আমাদের ইমেল করে দিন, আমরা নেক্সট উইকে চেষ্টা করবো সেটা পড়তে, বা আপনি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। যদি আপনার ঘটনাটা ভালো হয় ডেফিনেটলি আপনি আমাদের কাছ থেকে কল পাবেন। বাপ্পি লিখেছেন যে একটু একটু ভয় লাগছে, আমি আপনাদের নতুন ফ্রেন্ড। আর আমাদের লিখেছেন যে উই আর 5 ভূত, এবং তারা সবাই মিলে আমাদের সঙ্গে শুনছেন, নাম তো লেখেন নাই। রিদওয়ান বসুন্ধরা থেকে লিখেছেন যে রাসেল ভাই আমার নেফিউ, আমি এসএমএসটা শেষ করতে পারলাম না। সোহেল চিটাগং থেকে লিখেছেন রাসেল ভাই থ্যাংক ইউ, আমিও আমার 2 ভাই মিলে অনেক এসএমএস পাঠিয়েছি সেগুলো পড়ার জন্য। আচ্ছা, আমি কিন্তু আপনার এসএমএস দেখতে পাইনি, এবার এটা প্রথম এসএমএস ছিল আপনার, সেটা আমি পড়ে ফেলেছি। মিল্টন নরসিংদী থেকে লিখেছেন যে কেমন আছেন রাসেল ভাই, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। তিনি বলেছেন যে প্লিজ এসএমএসটা পড়েন, আমি আপনার এসএমএস পড়ে ফেললাম। ড্রিম কেরানীগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে ভূত এফএম শুনে আমার ভয় লাগছে। আচ্ছা, ভয় লাগছে না, কজ আমার সাথে সৈকত আছে। ওকে, তাহলে একা শুনুন। সানি আমাদের লিখেছেন বোর্ড বাজার গাজীপুর থেকে যে আমরা 4 জন মিলে লাইট অফ করে মোমবাতি জ্বালিয়ে গোল হয়ে বসে তোমাকে শুনছি, অন্যরকম অনুভূতি। আমি তো শেষ করে ফেলবো শো, তারপরে আপনারা মোমবাতিগুলো নিভিয়ে দিয়ে এই ঘর থেকে বেরোবেন কিভাবে সেটা চিন্তা করুন। This track was downloaded from FusionBD.com. অয়ন মিরপুর থেকে লিখেছেন যে অয়ন মিরপুর এটিএম কার্ড থেকে লিখেছেন আর কি। আচ্ছা, সোহেল মোহাম্মদপুর থেকে লিখেছেন যে রাসেল ভাই কেমন আছো তুমি, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে। আলী রাসেল আমাদের এসএমএস করেছেন, এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদের এসএমএস করেছেন তিশান ফ্রম খুলনা, এবং তিনি বলেছেন যে আই ওয়ান্ট টু হিয়ার ভূত এফএম এভরি নাইট। আচ্ছা, এটা তো সম্ভবই, খুবই সম্ভব। এই পরিমাণ আমরা যদি প্রতিদিন এই শোটা চালাতে চাই তাহলে আমরা মোটামুটি কয়েকশো ঘটনার মধ্যে থেকে এই কয়েকটা ঘটনা বেছে বের করি। তাহলে আপনি চিন্তা করুন যে আমাদের প্রতিদিন কত হাজার ইমেল লাগবে, মানে প্রতি সপ্তাহে আর কি, এবং প্রতিদিনই আমাদের এরকম কয়েকশো ইমেল দরকার হবে, এবং সেটা হচ্ছে আপনাদের কয়েকশো ঘটনা, যে ঘটনা থেকে সেরা ঘটনাগুলো আপনাদেরকে আমরা শোনাতে পারি। ভূতের রাজা ফাহিম ভাই আমাদের এসএমএস করেছেন মগবাজার টিএনটি কলোনি থেকে, আই লাভ ভূত। ওকে, সো আপনি আমাদের ভূত এফএম পছন্দ করেন না, বাট ইউ লাভ ভূত। ওকে, জুয়েল গাজী আমাদের লিখেছেন রাসেল ভাই আমি আপনার এই প্রোগ্রামের খুব ভালো লাগে, এবং আমার জীবনে ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা আছে, আপনাদেরকে চিঠি পাঠানো যাবে, ডেফিনেটলি চিঠি পাঠানো যাবে। রেডিও ফুর্তি আর আমাদের পোস্ট বক্সটি হচ্ছে 984, এখানে আপনি ইচ্ছা করে চিঠি পাঠাতেই পারেন। আমাদের লিখেছেন যে আমার নাম প্রিন্স, আমি শেরপুরে থাকি, আমি এই ফার্স্ট এসএমএস করলাম, আমার বাসায় কেউ নাই, আমি একা একা শুনছি, খুব ভয় লাগছে। ওকে, চিটাগং থেকে দীপু লিখেছেন যে মানে যারা ভয় পাচ্ছেন তাদেরকে আমি বলবো যে আপনাদের আসলে কিছু বলা নেই, আপনারা এনজয় করছেন ভয়টাকে। চিটাগং থেকে দীপু আমাদের এসএমএস করেছেন আমি আজ একা ভয় পাচ্ছি। আচল এবং অর্ণি আমাদের খুলনা থেকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে উই আর 2 সিস্টার্স, এবং তারা দুজনেই আমাদের সঙ্গে রয়েছেন একসাথে। সো থ্যাংকস ফর বিইং উইথ আস, এবং যারা এসএমএস পাঠাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এসএমএস পাঠাচ্ছেন এখন নিয়মটা জানেন না, তাদেরকে বলে দেই, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 940 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার বা অন্য যে কোনো নাম্বার থেকে। আর চলে যাবো আবারও ঘটনায়, এবং আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন, তার নামটা আপনার নামটা বলুন প্লিজ। আচ্ছা, 1 সেকেন্ড, আমার মনে হয় যে ওখানে একটু সমস্যা আছে, আপনি বরং আমাদের সাথে এইখানে এসে জয়েন করেন প্লিজ। জি, হ্যাঁ, একটু কাছ থেকে বলতে হবে। ওকে, হ্যালো, ওকে। হ্যালো লিসনার্স, আমি মোহাম্মদ ইরফান খন্দকার বলছি, পাইনিয়ার ডেন্টাল কলেজ থেকে।
ফার্স্ট অফ অল আমি এই অপরচুনিটি নিতে চাই কিছু মানুষকে ধন্যবাদ জানানোর জন্য, স্পেশালি সব লিসেনার্স যারা এখন শুনছেন, এবং পাইনিয়ার ডেন্টাল কলেজে আমাদের 14th ব্যাচের যারা স্টুডেন্ট আমাদেরকে সাপোর্ট করার জন্য, এবং যারা শুনছেন এখন আমাদের কলেজের সিনিয়র ভাই বোনেরা এবং জুনিয়ররা যারা শুনছেন, থ্যাঙ্কস ফর ইয়ার সাপোর্ট, এবং অলসো টিচার্স যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। আমিও বলবো যারা ইন্সপায়ার করেছেন আপনাদেরকে, তাদেরকে বলবো বেশি বেশি করে ইন্সপায়ার করুন, যাতে আমরা বেশি বেশি করে গেস্ট পাই এবং আপনাদের ভালো ভালো সব ঘটনা উপহার দিতে পারি। এন্ড থ্যাংক ইউ গাইস। প্রথমে আমরা এখন কাহিনীতে চলে যাই। আচ্ছা, কাহিনীটা হচ্ছে পল্টনের একটা বাসায় আর কি হয়। আমার বাসাটা হচ্ছে আমার ফুপির বাসা। তো কাহিনীটা হচ্ছে আপনার 15-16 বছর আগের কাহিনী হবে। আমি তখন ক্লাস 2 বা 3-তে পড়ি আর কি। তো আগে বাসার একটু ইতিহাস না বললে হয় না। তো বাসাটা হচ্ছে 5তলা বিল্ডিং একটা, এবং খুব পুরানা বিল্ডিং। তো বিল্ডিং এর একটা ট্র্যাজেডি হয় আর কি, মানে বিল্ডিং এর 5তলায় যে ফ্ল্যাট ছিল, আর এটা যেহেতু অনেক পুরানো মানে স্টাইলের বিল্ডিং, সো একটা ফ্লোরে অনলি একটা করে ফ্ল্যাট, খুব বড় ফ্ল্যাট আর কি, 3000 স্কোয়ার ফিটের মতো। টপ ফ্লোর যেটা ছিল আর কি, ওখানে মানে একজন খুব চঞ্চল একটা ছেলে ছিল, যে আর কি অ্যাক্সিডেন্টের কারণে ওখানে মারা যায় আর কি। মানে ওই বাসার যে সিলিংটা ছিল নর্মালি অন্যান্য ফ্লোরের থেকে এটার সিলিং এর হাইটটা অন্যান্য মানে ফ্ল্যাট থেকে একটু কম ছিল। সো বিছনার থেকে একজন লাফ দিয়ে সিলিং ধরতে পারে এরকম একটা হাইট ছিল। তো খেলা করতে করতে একদিন সে লাফ দিয়ে ফ্যান মানে ঘুরছিল সিলিং এ, এবং তার মাথা ওখানে ফ্যানের মধ্যে লেগে মানে ইনজোর্ড হয় এবং ব্লিডিং এর কারণে মারা যায়। তো এরপর থেকে ভাড়াটিয়ারা চলে যায়, কিন্তু যারাই আসে ভাড়াটিয়ারা কেউ থাকে না আর কি, মানে আসার পর হয়তো কয়েক মাস এরপরে চলে যায়। তো এইভাবে যখন দেখা গেল যে আসলে কেউ আসছে না, ভাড়া হচ্ছে না, কেউ কোনো ভাড়াটিয়া এখানে থাকছে না, তো বাড়িওয়ালা যিনি ছিলেন মানে আমার ফুপি, তো উনি চিন্তা করে যে ঠিক আছে আমরাই থাকি। ওনারা যদিও দোতলায় থাকতো, তো ওনার মেয়ে আমার ফুফাতো বোন আর কি, তো উনি চিন্তা করলো যে আমি উপরে থাকি। ওনার এক ছেলে আছে, আমার মানে রিলেশনে আমার নেফিউ হয়। তো যদিও আমার থেকে বয়স অনলি 2 মাস ছোট, তো মানে আমার তো ওনারা দুইজন আর কি মানে ইয়েতে টপ ফ্লোরে থাকতো। তো ওখানে আমি, আমার ছোট ভাই এবং আমার যে নেফিউ, ওর নাম রাজিন, আমরা 3জন ওখানে যে বারান্দাটা ছিল আর কি, বিশাল বড় বারান্দা, ওখানে আমরা মানে ক্যারাতে প্র্যাকটিস করতাম আর কি। আমার বাবা হচ্ছে একজন মার্শাল আর্টস এনথুজিয়াস্ট, সো আমাদেরকে ছোট থেকেই চেয়েছিল আর কি যে মানে সেলফ ডিফেন্সের জন্য মার্শাল আর্ট শেখানোর জন্য। সো আমাদের একজন সেন্সে ঠিক করা হলো, এবং সে প্রত্যেক সপ্তাহে একবার করে বা তিনবার করে আমাদের এসে ওখানে শেখাতো আর কি, বারান্দাটা আমরা শিখতাম। তো এখন যে কাহিনীটা হলো আর কি, তো ফার্স্ট অফ অল মেইন কাহিনীর আগে বলতে হয় যে আমি ওখানে ওখানে কিছু মানে অদ্ভুত অনুভূতি হয়েছিল আর কি। ওইটা এই জিনিসটা আমি আগে বলতে চাই। একদিন এরকম মানে আমরা ওখানে প্র্যাকটিস করতাম বিকালে থেকে সন্ধ্যা হয়তো 7টা বা 8টা পর্যন্ত আর কি, 3 ঘন্টা। তো আমরা যখনই আমাদের হতো আর কি, পানি পিপাসা লাগতো, আমরা বারান্দা থেকে বের হয়ে ডাইনিং স্পেসে এসে পানি খেয়ে আবার চলে যেতাম। তো বেশ দূর ছিল আর কি বারান্দা, ডাইনিং স্পেস, এবং মাঝখানে একটা বড় হলওয়ে ছিল, এবং এই হলওয়ের ডান দিক এবং বাম দিক এক একটা দরজা ছিল, যে দরজাগুলোতে বিভিন্ন রুমে ঢুকে আর কি। তো এরকম একদিন আমি পানি খেতে আসলাম, পানি খেলাম, খেয়ে যখন আমি ব্যাক করছি তখন সন্ধ্যার পর আর কি, আমাদের প্র্যাকটিস প্রায় শেষের দিকে চলে আসছে। তো আমি ব্যাক করার সময় যে হলওয়েটা, ওই হলওয়েটা খুব একটা উজ্জ্বল মানে ছিল না, মানে ওখানে অনলি একটা লাইটই ছিল, 60 ওয়াটের একটা বাল্ব ছিল। সো আপনারা বুঝতে পারছেন যে একটা ব্রাইটনেস কত হতে পারে, অনেক লম্বা হল। তো এখন ওইখানে আমি যখন হাঁটা শুরু করলাম, ওই হলওয়ের মাঝপথে বাথরুমের দরজা ছিল আর কি, ওখানে একটা বাথরুম ছিল। তো আমি হাঁটা শুরু করলাম, যখন বাথরুমের দরজাটা পার করার পর আমি আমার পিছে আমার মতো ফুটস্টেপস আর কি শুনতে পারলাম। মানে ফ্লোরটা যেহেতু ছিল মোজাইকের আর পুরানা ছিল, সো ওখানে মোজাইকের আসলে আপনি মনে হয় বুঝতে পারবেন, মানে মোজাইকের যদি পুরান ফ্লোর হয়, পাড়া দিলে কিন্তু একটা শব্দ হয়, কিচকিচ করে একটা শব্দ হয়। তো আমি তো হাঁটলে অনলি আমার শব্দ শুনবো, আমি তো অন্য কারোর শব্দ শুনবো না। কিন্তু আমি ওই সময় আমার পিছে অন্য মানে আরেকজনের শব্দ শুনতে পারছিলাম। তো আসলে আমি ওই সময় ওই জিনিসটা অত ভাবে খেয়াল করিনি। আমরা এখন মূল ঘটনায় চলে যাই তাহলে। মূল ঘটনাটা এই জিনিসটার পরে মানে আমার একটু হয়েছিল যে এখানে একটু মানে কোনো ঝামেলা থাকতে পারে। আমি আসলে ছোট ছিলাম, আমি জিনিসটা করতে পারিনি। তো কিছুদিন পর থেকেই আমাদের ওখানে প্র্যাকটিস বন্ধ করে দিল। আমার বাবা বললো যে না, এখানে না, অন্য জায়গায় আমাদের ঠিক করা হলো। তো আমি তখন রাজিনকে জিজ্ঞেস করলাম যে কি এরকম কেন, তখন ও তো প্রথমে বলতে চায় না আমাকে, পরে বললো একদিন যে নর্মালি সন্ধ্যার পরে উপরে
ওকে একা যেতে দেওয়া হয় না বাসায়। ওর মা ওকে সবসময় নিয়ে যায় রাতে ঘুমানোর সময়, আবার পরের দিন নিচে নিয়ে এসে পড়ে। ওকে। এখন একদিন এরকম ওনার মা তো মানে ওর মা অফিসে কাজ করে আর কি, তো অফিস করতে গেছে। তো ওই দিন সে সন্ধ্যার পরে সে পড়তে বসে পরীক্ষা, তো কিছু বই সে আনতে ভুলে গেছে উপর থেকে। তো সে উপরে চলে গেল বই আনার জন্য, চাবি নিয়ে উপরে চলে গেল। আর ওর যে নানি মানে আমার ফুপি, উনি তাকে বলে দিছিল ভালো করে যে তুমি একা যাবা না, তুমি যদি যাও কাউকে নিয়ে যাবা। তো ও তাড়াতাড়ি চলে গেছে, ওই জিনিসটা মনে ছিল না। তো চাবি টাবি নিয়ে উপরে গেল, দরজা খুলে সে তার রুমে গেল আর কি। তার রুমে যে তার বই যে বই দরকার সে বই নেওয়ার পর কারেন্ট চলে গেল বাসায়। আচ্ছা। পুরোপুরি অন্ধকার। তো সে কোনো মতো রুমে কোথায় ক্যান্ডেল আছে তার, যেহেতু তার নলেজে ছিল, সে ক্যান্ডেল জ্বালালো। তো ক্যান্ডেল জ্বালানোর পরে সে এখন বের হবে আর কি, রুম থেকে বের হয়ে যে হলওয়েতে আসলো, দেখলো যে ক্যান্ডেল নিভে গেল। মনে করলো যে হয়তো বাতাসে, কিন্তু সে আবার জ্বালায় আবার হলওয়েতে গেল, নিভে গেল। এভাবে করতে করতে চিন্তা করলো যে আমি হলওয়েতে দাঁড়াই আমি ক্যান্ডেলটা জ্বালাবো। হলওয়েতে সে দাঁড়ায় সে ক্যান্ডেল জ্বালালো, কিন্তু দেখলো যে আবার নিভে গেল, এবং সে এবার স্পষ্ট ফিল করলো কেউ ফু দিয়ে ক্যান্ডেলটা নিভাই দিচ্ছে। আচ্ছা। তো তখন সে একটু ঘাবড়ে গেল যে এরকম হচ্ছে কেন। তো সে চিন্তা করলো আমি এখন তার মায়ের রুম, যেটা আর কি একদম হলওয়ের একদম শেষ মাথায় একটা রুম আছে, সে ওখানে যাবে আর কি। ওখান থেকে সে মানে লাইটার আছে আর কি, সে লাইটার নিয়ে আসবে আর কি, লাইটার নিয়ে জ্বালাবে। লাইটার তো নিভে আবার ইনস্ট্যান্ট আবার অন করা যায়। তো সে যখন হাঁটা শুরু করলো, অন্ধকারের মধ্যে হাঁটা শুরু করলো হলওয়ে দিয়ে, তখন সে হাফওয়ে যাওয়ার পরে সে মানে শুনতে পারলো যে পিছ থেকে কে জানি হাঁটছে, তার সাথে পিছে কে জানি হাঁটছে, ফুটস্টেপ। তো সে প্রথমে থেমে পিছে তাকালো, অন্ধকার, সে তো কিছু দেখতে পারছে না। তো সে আবার যখন কন্টিনিউ করলো হাঁটা, তখন সে আবার মানে শুনতে লাগলো আর কি যে পিছে কেউ জানি হাঁটছে। তো মানে এরপর সে ভয় পেয়ে গেল এবং সে দৌড় দিল। সে পিছে তার মানে দৌড়ের যে ফুটস্টেপ, দৌড়ালে যে ফুটস্টেপ হয় ঠিক মানে সেরকমই ফুটস্টেপ সে শুনতে লাগলো আর কি পিছে। তো সে তাড়াতাড়ি তার মায়ের রুমে যে দরজাটা সিকিনে আটকে দিয়ে সে বিছনায় শুয়ে পড়লো। বিছনায় শুয়ে লেপ দিয়ে পুরো গা ঢেকে ফেললো, এবং সাথে সাথে বিছনার পাশে একটা ইন্টারকম ছিল যেটা দিয়ে নিচে কথা বলা যায়, দোতলায় ফোন করা যায়। সে ফোন দিয়ে তার নানিকে বললো যে তুমি তাড়াতাড়ি উপর আসো, আমি শব্দ শুনতেছি, তুমি তাড়াতাড়ি উপরে আসো। তো ওই সময় ফোনে শোনার পরপরই তার নানি তাকে বকা দিল যে তুমি একা গেছো কেন, তোমাকে তো বলছি কাউকে নিয়ে যেতে। তো বলছে যে আমি এখনই আসতেছি। তো সে ফোনটা রেখে আবার লেপে নিচে চলে যায়, রুম অন্ধকার। আচ্ছা। তো এখন মানে 1-2 মিনিটের মধ্যে সে দেখতে পারলো যে তার দরজার মধ্যে প্রথমে হালকা পাতলা শব্দ নক করার, এরপরে ধাপ করে দরজাটা খুলে গেল। কে জানি ধাক্কা মেরে দরজা খুলে ফেললো, এবং সে লেপের নিচে। সে লেপের থেকে বের হইতে খুব ভয় পাচ্ছে যে আমি কি বের হবো নাকি বের হবো না। সে ওই সময় দেখতে মানে লেপের সাইডে একটু মানে ফাঁকা ছিল আর কি, সে ওখান দিয়ে বাইরে দেখতে পাচ্ছে যে লাইট দেখা যাচ্ছে, কিরকম একটু সাদা সাদা লাইটের মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু সে জিনিসটা কি পুরো ফুল ভিউতে তো নাই, সে বুঝতে পারছে না। তো এটার কারণে সে খুব ভয় পাচ্ছিল যে সে কি বের হবে না কি করবে। আর সে তারপর একটু পরে শুনতে পাচ্ছে যে ওই যে জিনিসটা আছে মানে রুমে আছে তার সাথে, সেটা বিছানার পাশ দিয়ে হাঁটতেছে, চারপাশে সার্কেল করার মতোই আর কি, সে শুনতে পাচ্ছে আর কি। তো এখন সে যখন প্রায় 1-2 মিনিট এভাবে যখন হতে থাকলো, সে তারপরে ডিসিশন নিল মানে এখন ডু অর ডাই সিচুয়েশন, তার কিছু একটা করতে হবে। তার হয়তো সে ভয় পাচ্ছে সে যদি এখানে থাকে তার কিছু করে ফেলবে জিনিসটা। আর সে চিন্তা করতেছে আমি যদি এখন পালাই তাহলেও তো আমাকে ধরতে পারে, কিন্তু সে ডিসাইড করলো যে আমাকে পালাইতে হবে যেমনি হোক, কারণ না পালালে মানে অ্যাটলিস্ট পালালে তার একটা চান্স আছে এখান থেকে এসকেপ করার। তো সে লেফটটা খুলে দৌড় দিল, তার মানে দরজা যেখানে ছিল রুমের দরজার দিকে দৌড় দিল, এবং সে তখন যেটা দেখতে পারলো যে রুমের দরজার সামনে একটা সাদা আলোর মতো একটা কিছু ওখানে আছে আর কি, দাঁড়িয়ে আছে আর কি, মানে বাতাসে ভাসতেছে। তো সে যেহেতু দৌড়ের মানে অলরেডি নিয়ে নিছে, সে আর থামে নাই, সে এক চিল্লানি দিয়ে দৌড়ায় সেই আলোর ভিতর দিয়ে চলে গেল আর কি, আলোর ভিতর দিয়ে ঢুকে গেল বডিটা, ঢুকে বের হয়ে সে হলওয়েতে হাঁটা শুরু করলো দরজার দিকে। এখন এমনিতে অন্ধকার, কিন্তু ওর পিছে আলো, সে দেখতে পাচ্ছে, মানে সে তো যেহেতু অন্ধকারটা তো কিছু দেখার কথা না, কিন্তু আলোটা তার সামনের রাস্তা যেখানে সে দৌড়াচ্ছে সেখানে মানে পিছ থেকে আলো আসার কারণে সে সামনে একদম মেইন ডোরটা দেখতে পাচ্ছিল যেখানে থেকে বেরোতে হবে। সে দৌড়াচ্ছে আর পিছ থেকে আলোটা সামনে, সে বুঝতে পারছে যে তার পিছে আলোটা দৌড়ে আসছে। তো সে দৌড়াতে মেইন গেটে যখন গেল, যায় সে মেইন গেট খোলা, মেইন গেটের দিকে যাওয়ার সাথে সাথে দেখলো যে তার নানি উপরে চলে আসছে কাজের মানুষদেরকে নিয়ে। এসব তাদেরকে তো জড়ে টরে ধরলো যে এরকম কি জিনিস আছে পিছে, কিন্তু তারা তাকে দেখলো কিছু নেই, পুরো অন্ধকার। তারপরে নিচে নিয়ে গেল, নিচে নিয়ে যাওয়ার পর ওকে তো আসলে এগুলো কিছুই বলা হয়নি। পরে ওর মাও আসলো রাতে ওই দিন,
তারপরে এগুলো সব ওকে বলা হলো যে এ হয়েছে এখানে, তুমি আর উপরে যাবে না। এরপর থেকে উপরের থেকে তাদের যে জিনিস যা ছিল আর কি, বিলঙ্গিংস সবকিছু নিচে নিয়ে আসে বললো, তারা আর উপরে থাকে না, এবং ওই বাসা এখন পর্যন্ত মানে লক এন্ড কিতে রাখা হয়েছে আর কি, ওখানে কেউ জানে না। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমি কিছু এসএমএস পড়বো এখন। মাইকেল মাসুদ আমাদের ময়মনসিংহ থেকে এসএমএস করে বলছেন, রাসেল ভাই আমি নিউ ফ্রেন্ড বৃষ্টি, আমি আমার নিউ ফ্রেন্ড বৃষ্টি ভূত এফএম শুনছি এবং থ্যাঙ্কস বলো ভাইয়া। আমি থ্যাঙ্কস বললাম। উত্তরা থেকে তামান্না আমাদের এসএমএস করেছেন, ভাইয়া তুমি কেমন আছো? আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে। তিনি প্রথমে এসএমএস করছেন এবং তিনি বলছেন প্লিজ আমার এসএমএসটা পড়ো। আমি এসএমএস পড়ে ফেললাম। ফাহাদ খুলনা থেকে এসএমএস করেছেন, সাদিয়া, ময়না আপু, তিন্নি আর আমি ভূত এফএম শুনছি। আচ্ছা এরপরেও আরেকজন এসএমএস করেছেন, তিনি বলছেন ছাদের উপরে কোনো জানালা নাই কিন্তু ইমেজ দেখার চেষ্টা করছি একা একা বসে। অর্জুন এসএমএসটি করেছেন। থ্যাংক ইউ অর্জুন, একটু আপনি অ্যাটলিস্ট ট্রাইটা করছেন এবং আর কিছুক্ষণ ট্রাই করলে ডেফিনেটলি আপনি দেখে ফেলতে পারেন। আপনি একটা কাজ করুন, আকাশের দিকে তাকান, একবার ডানে একবার বামে, এরকম নিয়ম করে তাকাতে হবে। কতগুলো নিয়ম আছে, এবার আমি পরে বলবো। সাগর আমাকে লিখেছেন ফ্রম রাজশাহী থেকে যে রাসেল ভাই আমি এবং টুম্পা দুইটা এসএমএস দিলাম কিন্তু এসএমএস পড়লো না। আমি আপনার এসএমএসটা এখন পড়ে ফেলেছি। আপনি রনি আমাদের লিখেছেন যে তারা তিনজনই ডক্টর এবং তারা একসাথে আমাদের এই শো শুনছেন এবং তাদের নাম হচ্ছে রনি, কতিজ, রাজীব। ওকে। রেশমি আমাকে বরিশাল থেকে লিখেছেন যে আই হ্যাভ সেন্ট ইউ 1000 SMS এবং আমি একটা নাকি পড়ি নাই। আই এম রিয়েলি সরি, আমি আপনার এসএমএস এই প্রথম দেখলাম। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। অনন্যা তোহা যশোর থেকে আমাদের লিখেছেন, যশোর MM কলেজ থেকে, যে আমার ওয়াইফ এবং আমি শুনছি। এটা আমার প্রথম এসএমএস, কিন্তু আমি ভূত এফএম মিস করি না। কেউ একজন লিখেছেন, নামটা লেখেননি। তানিয়া লিখেছেন ভাইয়া প্লিজ রিড মাই এসএমএস। আমার এসএমএস আপনি পড়েন না কেন ভাইয়া? এটা একেবারেই আমার কোনো সমস্যা না, বিলিভ মি। আবির এবং আপন লিখেছেন ময়মনসিংহ থেকে, রাসেল ভাইয়া চারিদিক অন্ধকার, ভূত এফএম শুনতে খুব ভয় লাগছে। অন্ধকারই রাখুন, না হলে ভয়টা যদি না পান তাহলে মজা শেষ হয়ে যাবে। মো এবং পলাশ তারা দুজন মিলেন, তারা নিউলি ম্যারিড কাপল। ওকে, কংগ্রাচুলেশনস। এবং আমি আশা করি যে আপনারা খুব একটা হ্যাপি একটা লাইফ লিড করবেন দুজন মিলে, ম্যারিড লাইফ লিড করবেন আপনারা দুজন মিলে। আমি সেটাই আশা করবো। খুব মজা করে তারা আমাদের শো শুনছেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা ছোট্ট একটা ব্রেক নিব এবং তারপরে ফিরে আসবো। সো স্টেট ইন রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। যারা এসএমএস করতে চান তারা এসএমএস করে এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। ইমেল পাঠিয়ে দিন নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। ফিরে আসছি একটু পরে, কোথাও যাবেন না, রেডিও ফুর্তির সাথেই থাকুন।